দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 নিয়মিত আয়োজন এটিআই টাইলস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই আবিবা ফাইন্যান্সে আপনাদের সাথে আছি আমি সাবিহা নিগার দৃষ্টি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় 147 জনের মৃত্যুর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, যাচাই বাছাইয়ের পর পূর্ণাঙ্গ তালিকা পেতে লাগবে আরও কিছুটা সময়। নিহতদের মধ্যে আওয়ামী লীগের 11 জন নেতাকর্মী আছে বলেও জানান মন্ত্রী। কোটা সংস্কারের দাবিতে গেল 1 জুলাই থেকে শুরু হয় শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন। ধীরে ধীরে যা ছড়িয়ে পড়ে সারা দেশে। ঢাকাসহ বিভিন্ন জায়গায় ঘটে সংঘর্ষ, সহিংসতা। পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় রংপুরের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর পর। বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে 2 শতাধিক মৃত্যুর খবর। রোববার প্রাণহানির প্রাথমিক তালিকা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী জানান, এখন পর্যন্ত 147 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে, তবে এই তালিকা আরও বাড়তে পারে। 136 + 11 এই 147 জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যা এটি। আমরা আজকে আপনাদের শুধু এইটুকুই দিচ্ছি, এর মধ্যে ছাত্র যারা হত হয়েছেন এর মধ্যে ছাত্রলীগের ছেলে যথেষ্ট পরিমাণ রয়েছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে। মন্ত্রীর দাবি, ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে। তারা নিজেরাই বলতেছিল যে তারা রিস্কে রয়েছে, সেই জন্যই তাদেরকে আমরা নিরাপত্তার জন্যই তাদেরকে নিয়েছি। এখন আমরা তাদেরকে এখনও অ্যারেস্ট করিনি, আমরা আমাদের হেফাজতে আছে। আমরা শীঘ্রই চিন্তা করছি যে তাদের যদি এই রিস্কটা মুক্ত হয়ে যায় তাহলে আমরা ছেড়ে দিতে পারবো কিনা সেটা আমরা হিসাব নিকাশ করছি। পুলিশ যদি মনে করে যে তাদের রিস্ক ফ্রি, তখনই তাদের ছেড়ে দেওয়া হবে। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে গেল 11 দিনে গ্রেপ্তার ছাড়িয়েছে 9,000-এর বেশি। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, নিরপরাধ কাউকে হয়রানি করা হচ্ছে না। প্রত্যেকটা অ্যারেস্ট আমাদের গোয়েন্দা বাহিনী লিস্ট করে দিচ্ছে পুলিশকে। প্রত্যেকটা অ্যারেস্ট ভিডিও ফুটেজ দেখে করা হচ্ছে। এখন যদি কেউ বলে যে আমরা করিনি, আমরা যাইনি, ভিডিও ফুটেজটা তো রয়েছে। কাজেই নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। কোটা আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে। সহিংসতায় নিহত 34 জনের পরিবারের সাথে সাক্ষাতে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বারবার সন্ত্রাসী ঘটানো হচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, এটি কাম্য নয়। এমনকি লাশটাও তো দেখতে পারিনি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ, সংঘাত ও সহিংসতায় নিহত পরিবারের সদস্যরা গণভবনে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী আবু সাইদের স্বজন সহ নিহত 34 জনের পরিবার দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। আমি করব, আপনাদেরও সাহায্য চাই। একে একে নিহত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন শেখ হাসিনা, জানান সমবেদনা, আশ্বাস দেন পাশে থাকার। আর্থিক সহায়তা হিসেবে দেন পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ টাকা। যে বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে, এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে, এটা তো কাম্য না। আর মানুষ কি দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে? মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেবো? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন বাবা মা ভাই হারানো সেই এতিম। কাজে আপনাদের কষ্ট আমি বুঝি, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। প্রধানমন্ত্রী বলেন, খুনের সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেয়া হবে। সাধারণ মানুষের নিরাপত্তা দিতেই অপরাধীদের শাস্তি নিশ্চিত করা দরকার। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন। এ সময় জাতীয় সংসদের স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বজন ব্যথা ভুলান না। স্বপ্নিল শাহিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।
সহিংসতায় নিহত 34 জনের পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি হত্যাকাণ্ডেরই বিচার দাবি করেন নিহতদের স্বজনরা। আমাদের প্রতিনিয়ত এই বাপ মা ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত 34 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্বাস দিয়েছেন পাশে থাকার। আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে, এটাই সবচেয়ে কষ্ট। পরে এসব পরিবারের সদস্যরা বলেন, স্বজন হারানোর ক্ষত ভোলার নয়। পিএমের সাথে দেখা করছে, আমাদের দিছে আর্থিক দিছে, তারপরে বলছে আমার ছেলে মেয়েদের দেখবে, সহযোগিতা করবে। বাবা থাকলে ছেলে মেয়েদের পড়ালেখা করাইতো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করতো। অন্তর বাপ নাই দিন ছেলে মেয়ের পড়ালেখা করব, ভবিষ্যৎ করব। আমি তো একটা মেয়ে লোক পারব না। প্রধানমন্ত্রী একটা কেজি আশ্বাস যে আমার জন্য একটা ব্যবস্থা করে, যাতে আমি ছেলেটা নিয়ে আমাদের পরিবার নিয়ে আমি চলতে পারি। প্রতিটি হত্যাকাণ্ডেরই বিচার দাবি করেন স্বজনরা। আমার ভাইয়ের মতো যে সব ছাত্ররা মারা গেছে, তারাও যেন সঠিক বিচার পায়। এটার পিছনে কারা তা তো বলতে পারে না, কিন্তু যারা করছে তাদের বিচার হওয়া উচিত। এই ছেলেটার উপরে সবকিছু ভরসা ছিল আমার, মানে আকাশ ছোঁয়া স্বপ্ন ছিল। যা স্বপ্ন আমার সব চুরমার হয়ে গেল, এখন তো আমি একেবারে শূন্য হয়ে গেলাম। প্রতিটি পরিবারের চাওয়া, এভাবে কেউ যেন আর স্বজন না হারায়। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন তিনি। সে সময় উন্নত চিকিৎসার জন্য সব সহযোগিতার আশ্বাস দেন সরকার প্রধান। পুলিশ সদস্যরা ঘটনা বর্ণনা করেন সরকার প্রধানের কাছে। পরে শেখ হাসিনা যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানে চিকিৎসাধীন আহতদের সাথে কথা বলেন, খোঁজ খবর নেন চিকিৎসার। সারা দেশে গণগ্রেফতারের পাশাপাশি রিমান্ডে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে, এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। বলেন, সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বলা হলেও প্রতিনিয়ত তাদের গ্রেফতার করা হচ্ছে। সরকার যতই ছলচাতুরি করুক, তারা আর ক্ষমতায় থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। এখন পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনে 7 সমন্বয়কের হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ। তারা হলেন আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, নাহিদ ইসলাম, শারজিল আলম, হাসনাত আবদুল্লাহ, নুসরাত তাবাসসুম ও আরিফ সোহেল। ডিবি প্রধান হারুনুর রশিদের দাবি, নিরাপত্তার জন্যই তাদের হেফাজতে রাখা হয়েছে। বলেন, অন্য কোনো উদ্দেশ্যে তাদের ডিবি হেফাজতে রাখা হয়নি, সময় হলেই ছেড়ে দেওয়া হবে। এই বিষয়ে অভিভাবকদের চিন্তা না করার পরামর্শ দেন তিনি। ডিবি প্রধান জানান, যারা নাশকতায় জড়িত ছিল তাদের সবাইকেই গ্রেফতার করা হবে। এই কোমলমতি শিক্ষার্থীদেরকে ঘিরেই কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি, যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে তারা ঢাকা শহরকে, তারা একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল। সেই কারণে আমি মনে করি আবার তাদেরকে কোনো কিছু করে আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চায়, সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়েছি। পুলিশ হত্যা ও গুমের মামলায় দিনভর নাটকীয়তার পর বাতিল হলো 17 বছরের ফায়াজের রিমান্ড। হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করায় শেষ বিকেলে রিমান্ড বাতিল করেন ঢাকার সিএমএম আদালত। পরে তাকে পাঠানো হয় শিশু উন্নয়ন কেন্দ্রে। এ দৃশ্য শনিবার ঢাকার সিএমএম আদালতের। ঢাকা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র হাসনাতুল ইসলাম ফায়াজকে রিমান্ডে পাঠান বিচারক শান্তা আক্তার। এদিন ফায়াজের বয়স ছিল 17 বছর 3 মাস 8 দিন। 18 বছরের নিচে কাউকে গ্রেপ্তার করা হলে বিচার হওয়ার কথা শিশু আইনে। তা সত্ত্বেও পুলিশ হত্যা মামলায় আসামি দেখিয়ে ফায়াজকে 7 দিনের রিমান্ডে দেয়া হয়। যা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। রোববার বিষয়টি হাইকোর্টের নজরে আনেন আইনজীবী শাহদিন মালিক। রিমান্ড বাতিল চেয়ে রিট করা হয় হাইকোর্টে। এ সময় ফায়াজকে শিশু আইন অনুযায়ী সুরক্ষা দেওয়ার নির্দেশ দেন আদালত। এখন আমরা জানতে পেরেছি যে সে একজন মাইনর। এই অবস্থায়
এই প্রেক্ষিতে তাকে রিমান্ডে নেওয়ার কোনো স্কোপ নেই, রিমান্ডে নেওয়া হচ্ছে না। আর মাইনর অ্যাক্ট অনুসারে তার প্রসিডিংসটা ফলো করবে। তার বাবা মা আদালতের কাছে যথাযথ প্রতিকার প্রার্থনা করে, আদালত সেটা কনসিডার করার মতো অভিমত মহামান্য হাইকোর্ট জানিয়েছে। এদিকে রিটকারী শাহাদিন মালিক বলেন, পুরো ঘটনায় হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করেছেন। শিশুকে এইভাবে দড়ি বেঁধে পুলিশ ভ্যানে চড়ছে, এটা আমাদের দৃষ্টিতে প্রযোজ্য অনেকগুলি আইনের বরখেলাপ হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হলো এর প্রতিকারের ব্যবস্থা করা, যা কিন্তু এটা করতে গিয়ে তারা যদি এমন কাজ করে বসে যে জনগণের তাদের প্রতি শ্রদ্ধা আস্থা চলে যাবে, তাদের এই কাজ করা উচিত না। এদিকে হাইকোর্টের মৌখিক আদেশের পর শেষ বিকেলে তড়িঘড়ি করে ফায়াজের রিমান্ড বাতিল করেন ঢাকার সিএমএম আদালত। সেই সাথে ফায়াজকে পাঠানো হয় শিশু উন্নয়ন কেন্দ্রে। এখন ফায়াজের মামলার শুনানি হবে শিশু আদালতে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। 10 দিন বন্ধ থাকার পর চালু হলো মোবাইল ইন্টারনেট, তবে ব্যান্ডউইথের গতি তুলনামূলক কম। এছাড়া এখনই চালু হচ্ছে না ফেসবুক, টিকটক। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় গত 17 জুলাই মোবাইল ফোনের ইন্টারনেট ও 18 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পরে 23 জুলাই পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড চালু হলেও বন্ধ থাকে মোবাইল ফোনের ইন্টারনেট। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে অপারেটরদের সাথে বৈঠক করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় ভিপিএনের মতো অ্যাপস ব্যবহার না করার আহ্বান জানান তিনি। অ্যাপ্লিকেশন আমরা ব্লক করিনি, এটা এখন ডিপেন্ড করছে তাদের আচরণের উপরে। এখন তারা যদি আমাদের দেশের আইন, সংবিধান এবং নিরাপত্তা সবকিছু বিবেচনায় রেখে তারা যদি দায়িত্বশীল আচরণ করে, তাহলে অবশ্যই তারা বাংলাদেশে আমাদের সকলের সহযোগিতা পাবে। 31 তারিখে তাদের কাছ থেকে শুনে তারপর আমরা সিদ্ধান্ত নিতে চাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে 2 সন্তান সহ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি আত্মহত্যা। পৌর এলাকার বিজয়নগর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে সাড়া না পেয়ে ঘরে ঢুকে ব্যবসায়ী সোহাগ মিয়া, স্ত্রী জান্নাত ও 2 সন্তান ফাহিমা ও তাহমিদার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। ভারতের দিল্লিতে কোচিং সেন্টারের বন্যার পানি ঢুকে প্রাণ গেছে 3 শিক্ষার্থীর। শনিবার বিরামহীন বৃষ্টিতে তলিয়ে যায় একাধিক সড়ক। সে সময় রাজেন্দ্রপুরের বেসমেন্টে অবস্থিত একটি কোচিং সেন্টারে প্রবেশ করে বন্যার পানি। 33 শিক্ষার্থীর মধ্যে 30 জন বের হতে পারলেও আটকা পড়েন 3 জন। তাদের উদ্ধারে মাঠে নামে ফায়ার সার্ভিস, তবে 4 ঘন্টা পানিবন্দী থাকায় মৃত্যু হয় তাদের। এর আগে দিল্লির পাটেল নগরে বন্যার পানিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ যায় 1 শিক্ষার্থীর। দর্শক, এটি টাইমস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই আবিবা ফাইন্যান্সের আজকের আয়োজন এটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে।